আমার ছেলেবেলা অনেক বেশি সহজ ছিল, সরল ছিল, কিন্তু সবচেয়ে বেশি আগ্রহ ছিল গানে। তা আব্বু ডেকে বলতো, আব্বু রুমে আসো, গান শুনবো। তো আমার গান প্র্যাকটিসটা শুধু আব্বুকে ইমপ্রেস করার জন্য হতো। নিজেকে খুব ভালো গানের শিল্পী কখনো মনে হয় নাই। আখির গল্পে আমি প্রথমেই আমার ছেলেবেলাকে নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমি আখি আলমগীর। আপনারা দেখছেন আখির গল্প। আমরা প্রত্যেকটা মানুষের জীবনের ব্যাপ্তিটাকে ভাবি, প্রথমেই আসবে যে কথাটা, সেটা হচ্ছে জন্ম, ছেলেবেলা। আর এখন এই সময় এসে আমার কাছে মনে হয় আমার ছেলেবেলা অনেক বেশি সহজ ছিল, সরল ছিল, আর সবচেয়ে বেশি মিসও করি ছেলেবেলায়। তাই আজকে আখির গল্পে আমি প্রথমেই আমার ছেলেবেলাকে নিয়ে আসতে চাই। ছেলেবেলা নিয়ে অনেক গল্প হয়েছে, অনেক কথা হয়েছে, কিন্তু আজকে একটু বিস্তারিত আলোচনা হবে। আমার জন্ম ঢাকায়। আমার দাদার যে বাড়ি তেজগাঁ স্টেশন রোডে, ওই বাসার যে স্মৃতিটা এই মুহূর্তে আমার মনে পড়ে। যখন আমরা ছোট থাকি তখন বিশালকে বিশালতম মনে হয়। ওটা একটা বিশাল বাড়ি ছিল, আমার কাছে মনে হতো একটা ম্যানশন, প্রাসাদের চেয়েও বড় একটা কিছু, কারণ আমি খুব ছোট্ট ছিলাম। ওখানে আমার জন্ম। আমি বড় মেয়ে আমার বাবা মায়ের, তারপরে বোন তুলতুল, ভাই তাজভীর। আমরা তিনজনই সেই বাড়িতে আমাদের জন্ম। আর বাড়িতে জন্ম মানে হসপিটালে জন্ম, বাট আমাদের ছেলেবেলা কেটেছে সেই বাড়িতে। আমাদের ফুফাতো বোনরা, চাচাতো বোনরা, মানে আব্বুর দিকের যে কাজিনরা, তারাও তখন সেখানেই ছিল, যেই কারণে আমার কাজিনদের সাথে আমাদের সখ্যতাটা খুব ভালো। সেটা মায়ের দিকেরও বাবার দিকেরও। আমরা ভাই বোনরা সব ফ্রেন্ডের মতো। তো সেই বাড়ির প্রথমেই একটু দাদার বাড়ি, যেহেতু দাদা দাদিকে নিয়ে শুরু করি। আমার দাদাকে আমি দেখিনি, কিন্তু শুনেছি যে আমার দাদা বিশাল উদার মনের মানুষ ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। দাদার বড় বড় গাড়ি ছিল। আমাদের দাদার বাড়ির দোতলায় যে বিশাল বিশাল, তখনকার দিনের বেডরুমগুলো অনেক বড় হতো, অনেক বড় বড় বেডরুম। এক রুম থেকে আর এক রুমে যেতে খুব মানে সময় লাগতো রীতিমতো। আমার মনে আছে যে ওয়াশরুমগুলোতে তখন বাথটাব ছিল, তো আমরা সবাই সেই বাথটাবে খেলাধুলা করতাম, শ্যাম্পু মিশিয়ে, পানি মিশিয়ে, সেগুলো মনে আছে। আমাদের ছাদে যাওয়ার একটা ভীষণ সবার আকর্ষণ ছিল যে আমরা ছাদে যাব। তো আমাদের ছাদে যাওয়া থেকে আটকানোর একটা খুব ভালো বুদ্ধি আমাদের মা ফুপুরা বার করেছিলেন। সেটা হচ্ছে ছাদে ভূত আছে, এটা বলে আমাদেরকে ছাদে যাওয়া থেকে বিরত করা হয়েছিল। ভূতের ভয়ে আমরা ছাদে যেতাম না। আর অত বড় বাড়ি, এটা বিশ্বাসযোগ্য ছিল তখন যে ছাদে সত্যি ভূত থাকতে পারে। ভূতটা নাকি সাদা ড্রেস পরে ঘুরে বেড়ায়, তো ওই ভয়ে আমরা কেউ ছাদে যেতাম না। আমার দাদিকে আমি দেখেছি, উনি বেঁচে ছিলেন, এবং দাদির কিছু স্মৃতিও আমার মনে আছে। ভীষণ নামাজি ছিলেন দাদি। দাদির সাথে একান্ত মুহূর্তগুলো আসলে স্মৃতিতে নেই, কিন্তু আমি শুনেছি দাদি আমাকে খুব আদর করতেন, কারণ আমি বড় ছেলের বড় মেয়ে। সেই এক্সট্রা আদরটা তো আমি পেয়েছি সবার থেকেই সবসময়। আর এদিকে নানা নানিকে নিয়ে বলতে হয়, আমি নানাকেও দেখেছি। নানা, নানি, দাদা, দাদি। নানা ছিলেন পুলিশ অফিসার, খলিলুল্লাহ মৃধা ওনার নাম। নানি সাহিত্য চর্চা করতেন, জবেদা খাতুন। আমার দাদা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, কলিমুদ্দিন আহমেদ। এবং ওনার আর একটা পরিচয়, সেটা হচ্ছে উনি বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখোশের একজন ওয়ান অফ দ্য প্রডিউসার্স ছিলেন। দাদি ছিলেন হাউসওয়াইফ আফিয়া খাতুন। এই। আর আমার বাবা চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং বর্তমানে বিজনেসম্যান আলমগীর। মা গীতিকবি খসনুর। এই আমার পরিচয়। ভাই বোনের নাম তো বলেছি। এটা হচ্ছে আমার শেকড়, আমার রুট। এই মুহূর্তে আমার দুটো মেয়ে, স্নেহা এবং আরিয়া। দ্যাটস ইট। তো ছেলেবেলায় গেলে না একসাথে আমি একটা স্মৃতি কখনো বলতে পারি না, আমার কেমন যেন সব এলোমেলো হয়ে যায়। কারণ একসাথে অনেকগুলো দরজা খুলে যায়, অনেকগুলো জানালা খুলে যায়। আমি কেমন ছিলাম ছেলেবেলায় সেটা আগে একটু বলি। এখন যেরকম অনেক বকবক করতে পারি বা অনেক কথা প্রকাশ করতে পারি, আমার তখন প্রকাশের ক্ষমতাটা খুব কম ছিল, কারণ আমি শাই বেবি ছিলাম। আমার ভেতরে একটা জড়তা কাজ করতো। আমি খুব
আস্তে কথা বলতাম। আমার কথা শোনা যেত না এবং আমার সবচেয়ে বড় সমস্যা ছিল আমাকে নিয়ে আমার বাবা-মায়ের। আমি খেতে চাইতাম না। আমাকে নাক টিপে খাওয়া গেলাতে হতো এবং এমন কোনো পৃথিবীতে খেলনা নেই যেটা আমার সামনে ধরতে হতো না এবং শেষে খেলনা শেষ হয়ে গেলে শাক, সবজি, পেঁয়াজ, রসুন, আলু বিভিন্ন কিছু সামনে ধরে ওটাকে খেলনা হিসেবে ধরে আমাকে মানে নতুন কিছু একটা দেখলাম সেগুলো নানান গল্প আছে এরকম। আমাকে খাওয়ানো একটা বিরাট যুদ্ধ ছিল আমার বাবা-মা বা বাসার সবার জন্য। এখন সেটা একদমই নাই। এখন খুব প্রাণ খুলে খাই, মন খুলে খাই। আমার ছেলেবেলার একটা বড় অংশ জুড়ে যেটা আছে সেটা হচ্ছে যেটা চোখ খুলে আমি দেখেছি সেটা হচ্ছে আ পুরাটা পরিবারই আমাদের সংস্কৃতিমনা। আমার বাবা শুধু অভিনয় করতেন না, আমার বাবা কিন্তু গানও করতেন এবং আমাদের বাসায় গানের চর্চাটা এত বেশি হতো যে মানে ঘুম থেকে উঠলেও হয়তো শুনছি গান বাজছে বা আব্বু গান গাচ্ছে বা আম্মু গান লিখছে, কারো সাথে মিটিংয়ে আছে গান নিয়ে। আমার ছোট খালা বিনু আহমেদ ভালো গান করেন। উনি কিন্তু আমাকে একটু পরপর মানে এই গানটা শিখাতেন, ওই গানটা। তখন আমি জানি না আপনারা এই প্রজন্মের কারা শুনেছেন, অন্তরা চৌধুরী নামে একজন সলিল চৌধুরীর মেয়ে ভীষণ সুন্দর ছড়া গান করতেন। বুলবুল পাখি ময়নাটিয়ে, খুকুমণি গো সোনা, এই গানগুলো একেবারে ঠোঁটস্থ মুখস্থ গেয়ে আমরা বড় হয়েছি। বাসায় রেগুলার গানের টিচার আসতেন, হুজুর আসতেন। তারপরে আমাদের সাঁতার শিখতে যেতে হতো। আমরা মনে আছে সম্ভবত সোনারগাঁ হোটেলে আমরা সাঁতার শিখতাম। তো আমি যেটা বলছিলাম যে শাই বেবি, আমার বোন ছিল দুরন্ত, ভাই ছিল বোনের ফলোয়ার। বোন যা করতো ভাই সেই দুষ্টামিতে অংশগ্রহণ করত। আমি ওদেরকে নিয়ে খুব বিরক্ত, লজ্জিত থাকতাম কারণ ওরা এমন এম্বারেসিং সব কাজ করত যে আমি মানে একদম ওটাতে ঢুকতাম না। আমি দুষ্টু ছিলাম না। আমি খুবই শান্ত বাচ্চা ছিলাম এবং আমার পড়াশোনার বাইরে আমার মূল কাজ ছিল গান গাওয়া এবং বই পড়া। আর তখন যেহেতু সকালে স্কুলে যেতে হতো আমাদের নিয়ম ছিল যে ৯টা-১০টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, লাইট অফ করে ফেলতে হবে। তো আমি আমাদের বাসার হেল্পিং হ্যান্ডকে খুব একটু, যেহেতু আমি নাইস ছিলাম, আমার বিহেভ খুব ভালো ছিল, আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা টর্চ লাইট কোনোভাবে ম্যানেজ করে দিতে। সো সেই ভদ্রমহিলা আমাকে একটা টর্চ লাইট দিয়েছিল। তার বদৌলতে আমার ওই কম্বলের নিচে টর্চ জ্বালিয়ে বই পড়াটা চলতো এবং তখন আমি মোটামুটি মানে ঠাকুরমার ঝুলি-টুলি ওসব অনেক আগেই পার করে আমি শুরু করলাম সেবা প্রকাশনীর আ কি ৩ গোয়েন্দা। ৩ গোয়েন্দার অন্ধভক্ত ছিলাম এবং অনুবাদ যেগুলো হতো, তারপরে তখনও মানে হুমায়ূন আহমেদ তো অনেক পরে শুরু হয়েছে, উপন্যাস আরও পরে শুরু হয়েছে। বাট ৩ গোয়েন্দা আমার জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল। কিশোর, মুসা, রবিন যারা পড়তেন, যারা ভক্ত তারা রিলেট করতে পারবেন যে ওরা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলেছিল। বই পড়ে আমার অনেক সময় কাটতো, মুভি দেখে অনেক সময় কাটতো, গান, নাচ নিয়ে আমার অনেক সময় কাটতো। এটার জন্য আমাকে না কখনো কিছু বলতে হতো না। এখন মানে আমি যদি পিছন ফিরে তাকাই, এই বড় আঁখি ছোট আঁখিকে লক্ষ্মী মেয়ে বলবে। আমি খুব লক্ষ্মী বাচ্চা ছিলাম। খাওয়া-দাওয়ার ব্যাপারটা ছাড়া। বাকি সব কিছুতেই মোটামুটি বাবা-মাকে আমি আসলে অত জ্বালাইনি। কারণ পড়াশোনাও মোটামুটি ভালোই করতাম, খারাপ না। আর এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস গান, নাচ, আবার ছড়াও লিখতাম বসে, বসে। আম্মুকে কপি করে। আম্মু যেহেতু লিখছে আমি একটু চেষ্টা করতাম। আম্মুর মতো লিখতে পারতাম না কিন্তু ছড়াগুলো লিখতাম এবং আমার লেখা একটা ছড়া এখনো মনে আছে। এরকম ছিল যে, আমার ভারী ইচ্ছে করে দেশ-বিদেশে ঘুরতে, পাহাড়, নদী, বন পেরিয়ে পঙ্খিরাজে উড়তে। এটা আমি লিখেছিলাম, আমার মনে আছে এবং এটা কোনো একটা পত্রিকায় ছাপাও হয়েছিল ছোটদের পাতায়। এটাও মনে আছে আমার। কবিতার বই ছিল। আমি গোছানো ছিলাম খুব। আমার একটা ডায়েরি ছিল যেখানে যত সিনেমা দেখতাম সিনেমার নামগুলো অ্যালফাবেট অনুযায়ী লিখতাম, সংখ্যায়। মানে সবকিছু একটা রেকর্ডের মতো আমার থাকতো। আর আরো অনেক শখ ছিল। আমি স্কুল থেকে শেখা শুরু করলাম সেলাইয়ের কাজ, হাতের কাজ, উলের কাজ। আমার মনে আছে আমি ১ম একটা মাফলার বানাই, বাচ্চাদের উলের টুপি বানাই, ছোট্ট মোজা সব আমরা শিখে ফেলেছিলাম স্কুল থেকে। ওগুলো আমি বাসাতেও প্র্যাকটিস করতাম। রান্না সব মিলিয়ে মোটামুটি খুব এসব বিষয়ে আমার আগ্রহ ছিল। কিন্তু সবচেয়ে বেশি আগ্রহ ছিল গানে। নতুন, নতুন গান তোলা,
কোন গানটা আগে তুলবো, শোনাবো, পুরোনো দিনের বাংলা গান, এদেশের হোক, ভারতীয় হোক, হিন্দি গান, এসব গান তোলার ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। আর গানের কথা বলতে যেটা হয়, গানটা প্র্যাকটিস খুব করা হতো। কেন প্র্যাকটিস করা হতো? সেটারও কারণ আছে। যেদিন আব্বুর শুটিং থাকতো না, তখন ৬ দিনই শুটিং করতে হতো এবং ২ শিফট ৩ শিফট করে আব্বু এবং তখনকার এভাবেই সিনেমার শুটিং হতো। মানে ভীষণ ব্যস্ত, আব্বুকে দেখাই যেত না। সকালে তো দেখাই হতো না, কারণ আব্বু যখন ঘুম থাকতেন তখন আমরা স্কুলে চলে যেতাম। আর আব্বু যখন ফিরতেন তখন আমরা ঘুম। আব্বুর সাথে দেখা হতো শুক্রবারে, যেদিন শুটিং করতো না আব্বু, সেদিন আব্বু দেরি করে ঘুম থেকে উঠতো, দুপুরে খাওয়া-দাওয়া করতো আমাদের সাথে। খাওয়া-দাওয়ার পরেই আব্বুর ১ম কথা হতো, আমাকে বলতো যে, আচ্ছা আমরা আব্বুকে আব্বু ডাকি, আব্বু আমাদেরকে আব্বু ডাকে। সো ইটস আব্বু বোথ ওয়েজ। তা আব্বু ডেকে বলতো, "আব্বু রুমে আসো, গান শুনবো।" তো এই যে সপ্তাহে একদিন একটা পরীক্ষার মতো হতো যে আব্বুকে গান শোনাতে হবে। সারা সপ্তাহ আমি আসলে প্র্যাকটিস করেছি কিনা, নতুন গান ওঠানো হয়েছে কিনা, সেদিনই কিন্তু সেটার একটা পরীক্ষা হয়ে যেত। তা আব্বু শুয়ে থাকতো বিছানায় এরকম করে হাতটা রেখে চোখ বন্ধ করে, আর আমি একের পর এক গান শোনাতাম, বা আব্বু হয়তো বলতো, "ওই গানটা তুলো নাই, ওই গানটা তুলতে বললাম লাস্ট টাইম এটা।" এভাবে। এবং আব্বু আমার গান শুনেই বুঝতে পারতো যে আমি এই বাকি ৬ দিন ফাঁকি দিয়েছি না প্র্যাকটিস করেছি। তো আমার গান প্র্যাকটিসটা শুধু আব্বুকে ইমপ্রেস করার জন্য হতো, যে আব্বু আমার একটা প্রশংসা করবে। সেই প্রশংসা শোনার জন্যই আমি এখন বুঝি, তখন তো বুঝতাম না যে কেন এত সিরিয়াস ছিলাম। আমি আসলে সিরিয়াস ছিলাম আব্বুকে খুশি করার জন্য, আব্বুর একটু প্রশংসা শোনার জন্য। এখনো কিন্তু আমি যখন কোনো রেকর্ডিং করি, কোনো গান করি, আব্বুকে শোনাই, আমি খুব ভয় থাকি যে আব্বু কোন ভুলটা ধরবে, এবং বেশিরভাগ সময় আব্বু ভুলই ধরে। আর ভালোটাও বলে, "ভালোই, ভালোই হইছে।" এর বাইরে মানে খুব ভালো আমি শুনিই না। তো এই কারণে আমার ভিতর একটা জিনিস ভালো যেটা হয়ে গেছে আমার, সেটা হচ্ছে আমার নিজেকে খুব ভালো গানের শিল্পী কখনো মনে হয় নাই। যেটা আমার জন্য খুব পজিটিভ আমি মনে করি। গানের শিল্পী হিসাবে এটা আমার জন্য খুব কাজে দিয়েছে যে আমার ভিতরে কখনো মনে হয়নি যে আমি ভীষণ ভালো কিছু একটা করে ফেলেছি, বা ভীষণ ভালো একটা কিছু আমি হয়ে গিয়েছি। ভীষণ ভালো গান গাই আমি, যেটা অনেকের ভিতরে কখনো চলে আসতে পারে এবং সেখানেই তার শেষটা শুরু হয়। তো আমার সেটা কখনো হয়নি, কারণ আমার ঘরে সবচেয়ে বড় ক্রিটিক থাকে। আর সবসময় আমাকে ওই যে গ্রাউন্ডেড ব্যাপারটা যেটা, সেটা আমার ভিতরে আমাকে করে রাখা হয়েছে। কারণে একটা জেনেটিক্যালি বলেন কি মানে পারিবারিকভাবেই আমি বিনয়ী হতে বাধ্য। কারণ ভালো কিছু আমার মনে হয় যে হ্যাঁ ভালো হচ্ছে, বাট এমন কিছু হচ্ছে না যে আমাকে আকাশে উঠতে হবে।